ঘন্টা মানুষকে মানুষ বানাইবার কারিগর হলো কওমি মাদ্রাসা। আমরা মানুষকে মানুষ বানাই, কাওয়া কাদের বানাই না, হাসান মাহমুদ বানাই না, জি শামীম ওসমান বানাই না, জয়নাল হাজারি বানাই না, কালো মানিক বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, লুণ্ঠনকারী বানাই না, ঠিক কিনা বলেন? 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে একমাত্র কওমি মাদ্রাসা। আপনি যদি আপনার কোনো একটা ছেলেকে, কোনো একটা সন্তানকে যদি আপনি স্কুলে দেন, কিন্ডারগার্টেন, আমাদের দেশের অনেক সন্তানকে স্কুলে 4-5 বছর বয়স হওয়ার পরে তাকে স্কুলে ভর্তি করে কুলে করে লয়ে যা, আবার কুলে নিয়ে যখন যাইতেছে বাচ্চা কুলে ঘুমাই গেছে। আরে আমি তো দেখছি, আপনারা দেখেন নাই, কিন্ডারগার্টেন স্কুল সকালে 7টার সময় নিয়ে যাইতেছে বাচ্চা মার কুলে বাবার কুলে ঘুমাই গেছে। এই ছোট বাচ্চাটাকে যখন আপনি স্কুলে ভর্তি করেছেন, এখন মা বাবার খুব শখ, তাড়াতাড়ি ABCD, এক্সকিউজ মি, প্লিজ, সরি, মাই গড, এইগুলি শিখাইবার জন্য। এগুলি তো আমরা শিখাই। এখন ওই যে আমি একবার লিফটে উঠলাম, তো আমার পেছনে আইসা দুইজন, একজন স্বামী আর একজন স্ত্রী, দুইজন উঠছে, তাদের সাথে এরকম ছোট একটা বাচ্চাটা দৌড় দিয়ে এসে লিফটের মধ্যে উঠতে যায়, সেটা আমার এখানে এসে ধাক্কা লাগছে। ধাক্কা লাগছে পরে বাচ্চার বাবা বাচ্চাটা ধরে সরি কয়ে দাও, সরি কয়ে দাও, সরি কয়ে দাও, সরি কয়ে দাও, কি কয়ে দাও, সরি। আমি জিজ্ঞেস করতে চাই, সরি এটা কি মুসলমানদের ভাষা? এটা মুসলমানদের কালচার, মুসলমানদের সংস্কৃতি। এখন আমার বাচ্চা যদি সরি বলতে পারে, আমার বাচ্চা যদি এক্সকিউজ মি, প্লিজ, মাই গড। কালকে বিমানে গেছিলাম এই সৈয়দপুরে, বিমানে যখন উঠছি তখন বিমানের প্রথম তো সালাম দিছে, সালাম আলাইকুম কইয়া তারপরে তাদের কথাবার্তা তারা বলতেছে, লাস্টে বলছে শুভ সন্ধ্যা। তো যখন কইয়া আমার সাইডে দিয়েছে, আমি তারা খাড়া করলাম, খাড়া করে বললাম যে আচ্ছা আপনি যে শুভ সন্ধ্যা কইলেন, আমার রাত্রটা কি হবে? ও বাবা আপনারা বুঝেন না, শুভ সন্ধ্যা মানে সন্ধ্যার সময়টা তোমার জন্য ভালো হোক, রাত্রে তুমি মরো। বলেন শুভ সকাল, শুভ অপরাহ্ন, এই হলো আমার বাংলাদেশি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুশায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে মসজিদের দরজায় অনেক সময় জুতা চুরি হয়, তাই না? যদি ধরা পড়ে, বাবারি বাবা, যে জীবনে কোনো কিলঘুষি দেয় নেই হেও যায়া কথা বলেন। এরকম 500 টাকা দামের জুতা যে চুরি করে, হে বোধ হয় খুব বেশি উচ্চশিক্ষিত, হ্যাঁ, অশিক্ষিত গণ্ড মূর্খ সমাজের একদম বখাটে। এখন সে যখন 500 টাকা দামের জুতা চুরি করছে, চুরি করার পরে যখন সবাই গুল হয়ে মিললে তারা পিটিয়েতেছে, এমন সময় যদি উচ্চশিক্ষিত কোনো একজন অফিসার যদি সাইডে দিয়ে যায় আর যদি জিজ্ঞেস করে এই এখানে কি হয়েছে, দুই পাশের থেকে কেউ বলে স্যার মসজিদের দরজায় এসে জুতা চুরি করছে। শিক্ষিত লোকটা বড় অফিসার, এরাই আমাদের বাংলাদেশের বদনাম করে সারছে, এদের দ্বারা আজকে বাংলাদেশ কলঙ্কিত। মসজিদের গেইটে এসে জুতা চুরি করছে, পিটাও পিটাও পিটাও। কিন্তু যিনি বলছেন 500 টাকা দামের বখাটে মূর্খ লোকটা জুতা চুরি করার কারণে পিটাও পিটাও, তিনি যখন গ্লাস ফিটিং রুমের ভিতরে অফিসে যখন বসে, তখন চুপচাপ অফিসে বৈশা কলমের খুশাই 50 লক্ষ টাকা চুরি করে, ঠিক কিনা বলেন? এখন আপনাদের যদি ওয়াজকিরা বুঝাইতে হয় তাহলে তো আমি বড় কঠিন, বড় মুশকিলে পড়ে যাব। কারণ আমার বাংলাদেশের শুনলাম কোন নেতাকে যেন গ্রেফতার করতে যাইয়া তার লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। নাম কইতাম না, আমরা বাংলাদেশের একজন মৌলবীরে আওয়ামী লীগে দৈরে নিয়ে তার এমপি বানাইছে, সেই এমপিরে গ্রেফতার করতে গিয়ে তার গড় পাইছে 30 লাখ। আর বর্ডার ফাঁস হয়ে যাওয়ার সময় একজন বিচারপতির ব্যাগের ভিতরে পাইছে 70 লাখ। ঘুমাই গেছে যে বাংলাদেশের একটা মৌলবী আমার সামনে দেখাইবেন যেই মৌলবীরা বেগম পাড়ায় বাড়ি করছে, আমি আর জীবনে কোনোদিন আপনাদের সামনে মুখ দেখাবো না। আছে যে কোনো একটা মৌলবী কোনো জায়গায় রডের বদৌলতে বাঁশ
কথা বলেন না কেন? একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট। কথা বলেন। আমার বাংলাদেশের অনেক অনেক ছেলেদেরকে দেখেছি, অনেক যুবকদেরকে দেখেছি ইটালির সাগরের পারে। আমি সেখানে ঘোরাঘুরি করতে যখন গেলাম তখন সবাই সাপ জমা হয়ে গেছে। তার মধ্যে কয়েকজন চোখের পানি সারতেছে। বলো যে হুজুর আমার বাড়ি সিলেট, আপনি হুজুর আপনাকে একবার দাওয়াত করে নিয়েছিলাম। আচ্ছা হুজুর আপনি এখানে ওয়াজ করে আসছিলেন, আমি ওই ওয়াজ কমিটির হুজুর সেক্রেটারি ছিলাম। তারপরে একটা বলতেছে হুজুর আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি কুমিল্লা। এরকম প্রায় 20-25 জন তারা আমাকে গ্রাউ করে দেশের লোক পাইছে। সালাম মুসাফা করার পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কী করো? মাথার নিচের দিকে ধরে কিছু কয় না, একটু পরে দিকে একটা দূর মারছে সব। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, কি দূর দিল কী জন্যে? কিছুক্ষণ পরে দেখলাম কয়েকজন পুলিশ এসে এদিক দিয়ে হাঁটাচড়া করে চলে গেল। কিছুক্ষণ পরে আবার তারা আসলো। তাদেরকে জিজ্ঞেস করলাম, ও বাবা তোমরা হঠাৎ করে দূর মারলা যে কারণটা কি? বলে হুজুর পুলিশ আইছিল ওই জন্য চলে গেছিলাম। পুলিশ আইসে, পুলিশের দিকটা তোমরা এইভাবে দৌড়ে চলে গেলা, কি কারণ? বলে হুজুর কাগজপত্র নাই। কি নাই? আরে কাগজপত্র নাই, আমরা ভিসা নিছি, টিকিট কাটছি, এরপরে চেকিং কইরা ইমিগ্রেশন কইরা তারপরে ইটালিতে ঢুকলাম, তোমার কাগজপত্র নাই, তুমি কেমনে ঢুকলা? একটা হুজুর আমি 1 মাস পর্যন্ত হুশ ছিল না, কারণ সাগরের পানির থেকে আমার উড়ে আনার পরে 1 মাস পরে হুশ আইছি। হ্যাঁ, আর একটা হুজুর 15 দিন বেহুশ ছিলাম। কেমনে? বলে হুজুর সাগর ফাড়ি দিয়ে আইসি তো, মধ্যখানে আসার পর যখন ঢেউ শুরু হয়ে গেছে, এরপরে ট্রলার ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে তারপরে যাইয়া উদ্ধারকারীরা আমাদেরকে এখান থেকে উদ্ধার করছে, এরপরে হাসপাতালে রেখা আমাদেরকে কোনো রকম ভালো করছে। এরপরে আমরা এখানে অ্যাসাইলাম নিয়া তারপরে এখানে আসছি। আমাদের যে কার্ডটা দিয়েছে এখানে বসবাস করার জন্য, এটার মধ্যে পরিষ্কার লেখা আছে কোনো ব্যবসা বাণিজ্য দোকানদারি কোনো কাজকর্ম করা যাবে না। এখন যদি আইসা দেখে আমরা এখানে হেলনা বিক্রি করি, ফুল বিক্রি করি, তাইলে তো হুজুর 12টা বাজাই দিব, দইরে নিয়ে আবার বাংলাদেশে পাঠাই দিব। তো তোমরা বাংলাদেশ তো এখানে কেমনে আইলা, কারণটা কি? একটা হুজুর বিএনপি করতাম। কি করত? আরেকটা হুজুর জামাত করতাম। তাহলে বিএনপি করতো, জামাত করতো, এরকম লোকেরা বিদেশ যাইয়া তোমাদের হামলার কারণে, তোমাদের মামলার কারণে, তোমাদের অত্যাচারের কারণে টিকতে না পাইরা সাগর পাড়ি দিয়া বিদেশ যাইয়া মানবেতর জীবনযাপন করে আজকে বাংলাদেশের টাকা লুণ্ঠন করে তোমরা বিদেশে যাইয়া শিরুমের ভিতরে থাকো। ঠিক কিনা বলেন? লুণ্ঠনকারী মাদ্রাসায় তৈরি হয় না, মাদ্রাসায় তৈরি হয় না। মাদ্রাসায় কি হাড্ডিমা টিম পড়ায়? হ্যাঁ, হাড্ডিমা টিম তারা মাঠে পারে ডিম, আবার তাদের খাড়া দুটো শিং। আচ্ছা বলেন তো দেখি, যেটা শিং উঠে এটা তো কোনো দিন ডিম পারে? কথা দিয়ে আসতে কর। হ্যাঁ, আর যেটা ডিম পারে এটার কোনোদিন শিং উঠে? তাহলে কথাটা মিথ্যা না সত্য? মিথ্যা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে, জি মিথ্যা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্ডার গার্ডেনে আপনার শুধু একটা বাচ্চা ভর্তি করেন, আপনার যদি কোনো শখ হয়ে থাকে, বেশি আগ্রহী হয়ে থাকেন, আপনার বাচ্চাটাকে তাড়াতাড়ি পড়াইবেন, তাড়াতাড়ি শিক্ষা দিয়ে দিবেন। মনে মনে ভাবতেছেন 15 বছর বয়স যখন হবে আমার ছেলে স্কুল থেকে কলেজ থেকে আইএ পাস করে বের হয়ে যাবে, ছোট অবস্থায় তার লেখাপড়া শেষ হয়ে যেতে হবে, তাকে আমি উচ্চ শিক্ষা পাঠাবো, এরকম ধারণা নিয়ে আপনি তার কিন্টার গার্ডেনের করে একজন শিক্ষকের সাথে যদি আপনি যাই বলেন, স্যার আমার শুধু বাচ্চাটাকে ভর্তি করছে আপনার এখানে, বাচ্চাটা মাত্র নার্সারিতে পড়া শুরু করছে, স্যার বাচ্চারা তো সারাদিন তার মার কথাও বেশি শুনে না, আমার কথাও বেশি শুনে না, আর আমরা তো স্যার দমক দিয়ে কোনো কথাবার্তা বলতেই পারি না, সারাদিন মোবাইলটা হাতে নিয়ে কার্টুন দেখতে থাকে। স্যার আপনি যদি একটু আধা ঘন্টা আমার বাচ্চাটার একটু ABCD সরায়া 1 2 3 একটু যদি স্যার দেখাইতেন। আমি জিজ্ঞেস করতে চাই, আধা ঘন্টার সময় যদি স্কুলের ক্লাসের বাহিরে ওই স্কুলের কোনো মাস্টার যদি আপনার বাচ্চাটাকে পড়ায়, বাচ্চাটাকে নিয়ে যদি বসে থাকে, প্রাইভেট টিউশন ফি 1 টাকাও লাগবে? হ্যাঁ, প্রাইভেট টিউশন ফি কথা কয় না, লাগবে না, লাগবে না। ওই যে একবার এক মসজিদের ইমাম সাহেবের কাছে শুনছিলাম, আমার কাছে গল্প শোনাইছিল, এক লোক আইসা বড় অফিসার মহল্লার আইসা ইমাম সাহেবের বলছে, ইমাম সাহেব যদি একটু আমার বাসায় মেহরবানি করে আসতেন। তো বড় অফিসার মহল্লা ইমাম সাহেব গেছে তার বাসায়, যাইয়া বসছে। পরে ইমাম সাহেব বলতেছে, ইমাম সাহেব আমার ঘরে যে মেয়েটা এখন ইউনিভার্সিটিতে পড়ে, তো আমি একজন মুসলমান, আমার ঘরে যে আপনারা দেখেন নাই, আমি নিজে দেখছি অনেকবার, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা কেন্দ্র হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে পৃথিবীর সমস্ত রাজা বাদশার ছেলেরা লেখাপড়া করে। সেটার ভিতরে আমি বারবার গিয়েছি,
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেখানেও পার্ট টাইম ক্লাস টাইম শেষ, যার জন্য যে যেখানে পারে দৌড়দৌড়ি করতেছে। আমার ঢাকা ইউনিভার্সিটিতে যান, মধুর ক্যান্টিনের পাশে দিয়ে যদি রাত্রে 12টার সময় যান, যায় দেখবেন লেডার লেডি, কথা বলেন। বিকালবেলা যদি যান দেখবেন রাস্তার আইল্যান্ডের মধ্যে জোড়ার জোড়া বসে আছে, কিনা বলেন। যত শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়, যত শিক্ষা প্রতিষ্ঠান সব পাঠদান 24 ঘন্টার দায়ী দায়িত্ব একজন ছাত্র ছাত্রীর কেউ গ্রহণ করে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত। সন্ধ্যার পরও উস্তাদ, জি, রাত্রের বেলা নাই। আজকে সকালে আমার মাদ্রাসা নাজেম সাহেব মাদ্রাসার নাজিম মুতাইম শিক্ষকরা মিল্লা আমাকে বলতেছিল, হুজুর অন্তত প্রত্যেক জামাতের ছাত্ররা যে যে রুমে থাকবে এক এক রুমে অন্তত একজন করে শিক্ষক থাকতে হবে ছাত্রদের সাথে। আমি এক মাদ্রাসায় গেলাম সিলেট, রাত্রের বেলা 10টা সাড়ে 10টার দিকে যাইয়া মাদ্রাসার মাঠে গাড়ি নিয়ে ঢুকাইয়া যখন গাড়ির থেকে নামলাম তখন দেখি গরমের দিন দরজা খোলা, ছাত্ররা ভিতরে ঘুমাইছে, বাহিরের আলো ভিতরে দেখা যায়। আমি দেখতেছি ছাত্ররা 2 সারিতে শুইছে, মধ্যখানে মাথা, 2 সাইডে পাও। তাদের মাথার কাছে দিয়ে একজন শিক্ষক বেত হাতে দিয়ে ঘুরে। আমি গাড়ির থেকে নামিয়ে দৃশ্যটা দেখে শিক্ষককে ডাক দিলাম। শিক্ষক দৌড়ে আসছে না, সবার সঙ্গে মুসাফা করার পরে আমি বললাম যে কি করতেছেন আপনি, এটা কি? বলে হুজুর এটা হলো নাজারা বিভাগ। আচ্ছা নাজারা বিভাগতে ছাত্ররা কি করছে? বলে ছাত্ররা হুজুর শুয়ে গেছে। শুয়ে গেছে, আপনি বেত হাতি নিয়া ছাত্রদের মাথার কাছে হাঁটাহাঁটি করতেছেন, ঘটনাটা কি? বলে হুজুরে সুন্নত তরিকায় শোয়াইছি তো, এরা ঘুমাইবার আগ পর্যন্ত আমি যদি এখানে না থাকি এরা একজন আরেকজনের সঙ্গে। যেই কাজটা আমাদের আপনাদের এই যে এই সাভারের হাই স্কুলে কিন্ডারগার্টেন, জি, গোসল করতে ছাত্র নামছে পুষ্করিতে, সিলেট শাহবাগ মাদ্রাসা, সুন্দর পুষ্করি, সুন্দর গাটলা। আমি যাই সকাল 9টা সাড়ে 9টার দিকে সেখানে নামলাম। গাড়ি থেকে নামে দেখি 2 জন শিক্ষক গাটলার 2 কোণার মধ্যে একটা বেতলিয়া খাড়া, আর ছাত্ররা গোসল করতে নামছে। আমি শিক্ষককে ডাক দিয়ে আনলাম কাছে, এনে বললাম যে হুজুর এটা ছাত্ররা গোসল করতে নামছে, তারা কারা? বলে হুজুর হেফজখানার ছাত্র। হেফজখানার ছাত্র, তারা গোসল করতে নামছে, আপনি বেত নিয়ে দাঁড়িয়ে কেন? বলে হুজুরে গোসলের টাইম হলো 15 মিনিটে, যদি আমি এখানে না থাকি তাহলে আধা ঘন্টা লাগাইবো একটা আরেকটার সুবা দিয়া। বলে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে না গোটা পৃথিবীতে বের করে দেবে আছে, জি।